স্পেশাল করেসপন্ডেন্সে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের সাথে স্বদেশীয় ভাবনায় মিশ্র প্রতিক্রিয়ায় তৈরি প্রতিবেদনে আমি রথীন সেনগুপ্ত। নমস্কার, আমি রথীন সেনগুপ্ত। স্পেশাল করেসপন্ডেন্সে আমার আজকের প্রতিবেদন বিশ্ব শান্তি ও জাতিসংঘ। আজ সমগ্র বিশ্বে বিশ্ব শান্তির বার্তা বয়ে নিয়ে চলেছে বহু সংস্থা তার ব্যবহারিক কর্মযজ্ঞের মাধ্যমে। আমরা বিশেষত যারা বাঙালি তারা সবাই নিশ্চয়ই অবগত আছি যে আমাদের এই কলকাতাতেই মনীষীরূপী মাদার টেরেসা তার জীবনের সর্বস্ব, যেমন অর্থ, সময়, নিষ্ঠা, প্রেম ও তার পুরো জীবনটাই মানবের কল্যাণ ও শান্তির জন্য উৎসর্গ করে গেছেন। 1928 থেকে 1997 প্রায় পুরো সময়টাই তিনি এই কলকাতাতেই অনাথ, দরিদ্র, অসহায় মানুষের, বিশেষত শিশুদের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। আমরা কলকাতাবাসীরা যারা তার কর্মযজ্ঞগুলোকে খুব সামনে থেকে দেখার সুযোগ পেয়েছি বলতে দ্বিধা নেই, আমরা প্রত্যেকেই সেই অর্থে সৌভাগ্যশালী। ভাবা যায় সুদূর যুগোস্লাভিয়ার স্কোরপিও শহর থেকে একটি 18 বছরের মেয়ে ভারতে এসেছিলেন শুধুমাত্র মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবেন বলে, এবং সেই মেয়েটি আমরণ সেই কাজটি এই শহর কলকাতাতেই মনে প্রাণে করে গেছেন। তার একটি ব্যাখ্যা, দেয়ার ইজ নো পিস ইন দিস ওয়ার্ল্ড ওয়েন মাদার ক্যান কিল হার ওন চাইল্ড। তার এই বিখ্যাত ব্যাখ্যাটিকে তিনি আরও একটু বিস্তার করে আসলে এটাই বোঝাতে চেয়েছিলেন যে কোনো মা যদি তার নিজের সন্তানকে খুন করতে পারে তাহলে আমরা একে অপরকে খুন করতে কিভাবে দ্বিধাবোধ করব। সুতরাং হিংসা কত গভীরভাবে মানব জীবনে প্রবেশ করে ফেলেছে এটি মাদার টেরেসা উপলব্ধি করেছিলেন এবং তা বোঝাতে চেয়েছিলেন তার সেই ব্যাখ্যার মধ্যে দিয়ে। তার এই অন্তর্নিহিত বিশ্লেষণটিকে আমরা যদি মনে প্রাণে বুঝে সেই মতো নিজেদের অন্তর্গহরে সকলের জন্য শান্তি স্থাপন করতে পারি তাহলে ওয়ার্ল্ড পিস অর্গানাইজেশনের মতো সংস্থাগুলোর জন্ম কি হতো না। মানুষকে ভালোবাসতে হবে, হৃদয়কে পবিত্র সুন্দরভাবে বিকশিত করে তুলতে হবে। আমাদের সংযম ও তার প্রেমিক মনের অন্তরে একটি দায়িত্ব বুঝে নিতে হবে স্থায়ী রূপে, তবেই শান্তির বন্ধনে যথার্থ ফল আমরা পেতে পারি। এটাই ছিল মাদার টেরেসার বিশ্ববন্দিত পরামর্শ। আমরা অবগত আছি যে আজ বিশ্বে শান্তি পরিবেশ বিক্ষিপ্তভাবেই মাঝে মধ্যেই বিঘ্নিত হচ্ছে। শান্তির পরিবেশকে কে বা কারা কিভাবে নিয়ন্ত্রণ করবে তার সাময়িক চিন্তাটি আধুনিক বিশ্বে প্রথম যার মনে এসেছিল তার নাম এডউইন গিন। তিনি বিশ্ব শান্তি সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন। এখন প্রশ্ন হলো, বিশ্ব শান্তি কি, তার কর্মকাণ্ডই বা কী? এই প্রসঙ্গে এখানে বলে রাখা প্রয়োজন যে জাত, পাত, ধর্ম, বর্ণ এসবের ঊর্ধ্বে থেকে বিশ্ব কল্যাণের জন্য একটি পরিবেশ তৈরি করাটাই হলো বিশ্ব শান্তি সংঘের প্রথম কাজ। আর দ্বিতীয়টি হলো সমান মানবিক অধিকার। এর মধ্যে উল্লেখ্য হলো যে এই সংস্থাটি 1981 সালে যে যাত্রা মানুষের কল্যাণ ও শান্তি বজায় রাখার সমগ্র প্রচেষ্টাকে বাস্তবায়িত করে এগোতে শুরু করেছিল, আজও কিন্তু এই সংস্থাটি তার কার্যপ্রণালী বয়ে নিয়ে চলেছে একইভাবে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখা ভালো যে জাতিসংঘ বা ইউনাইটেড নেশন যে কাজটি সাধারণত করে থাকে সেটি হলো বিভিন্ন সদস্য রাষ্ট্রের মধ্যে গঠিত বিবাদ তারা মিটিয়ে শান্তির প্রতিষ্ঠা করার উদ্যোগ নেয়। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, অর্থনীতি ও সমানান্তর মানব অধিকারকে সুরক্ষিত করাটাও এই সংস্থার অন্যতম একটি কাজ। বিশ্ব শান্তির ক্ষেত্রে জাতিসংঘ ছাড়াও এই কর্মযজ্ঞে যেসব সংস্থাগুলো কাজ করে চলেছে তারা হলো সার্ক, ইআইসি, আসিয়ান ও নন অ্যালায়েন্স মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন নামে একটি সংস্থা। এই সংস্থাগুলো সাধারণত নট ফর প্রফিট অর্গানাইজেশন, কিন্তু বিশ্ব শান্তির ক্ষেত্রে এদের ভূমিকা অনস্বীকার্য। এখনও পর্যন্ত প্রায় 195টি দেশ
এর সদস্যভুক্ত। আমার এই সাধারণ বিশ্লেষণের পরবর্তী অধ্যায়টা হলো, এসবের মাঝেও কি আমরা মানব শান্তির খোঁজে সঠিকভাবে এগিয়ে চলেছি? এগিয়ে চলার প্রয়োজনীয়টিকে সামনে রেখে সংস্থাগুলো যেভাবে কাজ করে চলেছে, শান্তির উদ্দেশ্যকে মাথায় রেখে তা সর্বত্র মেনে নিয়েও বলবো, আরও একটি উপলব্ধিকে সংযোজকের আওতায় আনলে বোধহয় ভালোই হতো। একটু খোলাসা করে যদি বলা যায় যে আমরা মনুষ্যজাতি সমাধানের খোঁজটা করি তখনই যখন ঘটনাটি অপ্রিয় ও অনিয়ন্ত্রিত ক্রিয়াকলাপে পরিণত হয়ে গেছে। বাস্তবিকভাবে বলতে গেলে জাতিসংঘের কাজটি কিন্তু ঠিক এই জায়গা থেকেই শুরু। অপ্রিয় ও অনিয়ন্ত্রিত পরিস্থিতি ঘটতে না দেওয়াটাই কি সঠিক পদক্ষেপ নয়? জাতিসংঘের মাধ্যমে সারা বিশ্বে যেসব সংস্থাগুলো শান্তি বজায় রাখার কাজ করে চলেছে, তাদের কিন্তু এমন বহু অপ্রিয় ঘটনা ঘটে যাওয়ার পরেই হস্তক্ষেপ করতে দেখা গেছে। এখানেই ভাববার প্রয়োজন আছে যে আমরা কঠোরতার সাথে আমরা আমাদের সমাজে এমন এক চারিত্রিক সিস্টেম তৈরি করি যেটা মানা ও মেনে চলা বাধ্যতামূলক। এর কারণে অসামাজিক ও অশান্তির ঘটনা ঘটার পূর্বেই আমরা যেন সতর্ক হতে পারি। এ ব্যাপারে বিশ্বশান্তি সংস্থাগুলি ঠিক কী কী নীতি নির্ধারণের মধ্যে দিয়ে কাজ করে চলেছে, সেটা আমরা যারা আন্তর্জাতিক বিষয় সম্বন্ধে খোঁজ খবর রাখি তারা সকলেই মোটামুটিভাবে এ বিষয়টা জানি। বিশ্বের শান্তি তখনই বলবান হবে যখন মানসিক ও চারিত্রিক ভাবনাই শুধু মানব কল্যাণে স্থান পাবে। এটা একটা খুব কঠিন শর্ত সাপেক্ষের ব্যাপার, যা কিনা ম্যান টু ম্যান এফেক্টের মধ্যে দিয়ে পালন করতে হবে আমাদের। আজকের নবপ্রজন্মের মধ্যে লক্ষণীয় চারিত্রিক পরিবর্তনের কারণে এরা আজ বহুমুখী প্রতিভার দিকে এগিয়ে চলেছে। এটার একটা খুব ভালো দিক হচ্ছে নিজেকে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে আবদ্ধ রাখা, যার ফলে স্বাভাবিকভাবে অর্থহীন বিতর্কিত ঘটনার সম্মুখীন হতে হয় না। এই কারণেই আমরা আমাদের বাড়িতেও দেখে থাকি যে ছোটোখাটো ব্যাপারগুলো নিয়ে পরিবারে আজ আর সেভাবে বিশেষ কিছু প্রতিকূল পরিবেশ তৈরি হয় না। আজ এই একটি ইস্যুকে ধরে বোঝা সম্ভব যে একমাত্র বিতর্কের কারণেই কিন্তু বৃহত্তর বিশ্বে শান্তি নামক অতি মূল্যবান সম্পত্তি হারানোর ভয় আমাদের মধ্যে আজ বিদ্যমান। এই কারণেই বিশ্ববাসীর কল্যাণের স্বার্থে আমাদের সকলকে এক হয়ে মানবতাকে প্রাধান্য দিতে হবে। তবেই শান্তি নামক মূল্যবান পরিবেশের পুনরুদ্ধার হবে। নচেত নিজের ধ্বংস নিজের দেখার প্রাকৃতিক পরিবেশকে অবলোকন করার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। এই অর্থে যেন তেন প্রকারণে বর্বরেস্য ধনুক্ষয়, এই অপ্রিয় শ্লোকটি হয়ে উঠবে আমাদের বাস্তবিক স্থিতি। স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত। এমনই কিছু তথ্য ও বিশ্লেষণ নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমি, রথীন সেনগুপ্ত। নমস্কার।